এখন হচ্ছে আমাদের যে কন্ডিশন সেটা হচ্ছে তোমার, এটা তো আমাদের ক্লিয়ার নাকি? এটা কি ছিল বলো আমাকে? মূলদ আর অমূলদ সংখ্যার কন্ডিশন ছিল। কি সংখ্যার বলো আমাকে? এটা কি চিনছো? আমরা সমৌলিক সংখ্যা চিনেছি, ফাইন। আর তোমরা তো মৌলিক সংখ্যা সবাই চেনো, তাই না? মৌলিক সংখ্যা কি বলো দেখি আমাকে? বুঝি না, বলো আমাকে একবার বলো। মৌলিক সংখ্যা কি ছিল বলো দেখি আমাকে। দেখো তোমার রেকর্ডটা হচ্ছে কিনা। মৌলিক সংখ্যা কি বলো আমাকে? এটাকে বলে প্রাইম নাম্বার। কি নাম্বার বলো আমাকে? লেখো প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যার প্রথম যে ডেফিনেশনটা ছিল সেখানে ফার্স্টে বলা হচ্ছে এক ব্যতীত। কি বলেছে বলো আমাকে? তাহলে মৌলিক সংখ্যার মধ্যে কি এক আছে নাকি নাই? মৌলিক সংখ্যার মধ্যে এক আছে বলে? মৌলিক সংখ্যার মধ্যে এক থাকে? এক থাকে? ফার্স্টে বলেছে এক ব্যতীত, দ্যাট মিন্স এক নিয়ে চিন্তাই করা যাবে না, কারণ মৌলিক সংখ্যার মধ্যে কোনো এক বলতে কিছু নেই। এক ব্যতীত যে সকল স্বাভাবিক সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তোমরা পড়েছো, এটা আমরা জানি। যেমন তোমাকে যদি প্রশ্ন করি 21 থেকে 30-এর মধ্যে বলো দেখি কয়টা মৌলিক সংখ্যা আছে? আমি আবার বলতেছি, কিন্তু ভাগ করতে হবে স্বাভাবিক সংখ্যা দিয়ে। এক ব্যতীত যে সকল কি সংখ্যাকে? স্বাভাবিক সংখ্যাকে। এর মানে মৌলিক সংখ্যার যে টেস্ট করবা স্বাভাবিক সংখ্যা দিয়ে করবা, মাইনাস দিয়ে টেস্ট করার প্রয়োজন নেই তোমার। এক ব্যতীত যে সকল স্বাভাবিক সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আর অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না? তার নাম কি সংখ্যা বলো আমাকে? এর কোনো কনফিউশন আছে? সো বাই দ্য ওয়ে, তোমার 21 থেকে 30 একটা রেঞ্জ আছে। এর মধ্যে বলো দেখি 21 কি মৌলিক সংখ্যা? 21 কি মৌলিক সংখ্যা? 21 মৌলিক সংখ্যা কেন না? কারণ 21 কে 21 দিয়েও ভাগ করা যায়, 21 কে আবার 3 দিয়েও করা যায়, 7 দিয়ে করা যায়, বাতিল। আচ্ছা 22 কি মৌলিক সংখ্যা? কিভাবে? 22 কে তো 11 দিয়ে ভাগ করা যায়, 22 কে 2 দিয়েও ভাগ করা যায়, তাহলে 22 না। 23 কি মৌলিক সংখ্যা? ইয়েস, 23 মৌলিক সংখ্যা। 24 মৌলিক না, 25 মৌলিক না, 26 কি মৌলিক, 27 কি মৌলিক? কিভাবে? 27 কে 9 দিয়ে ভাগ করা যায় না, 27 ভাগ 9, রাইট। 28 কি মৌলিক? না, 28 জোড় সংখ্যা, এটা মৌলিক হবে? পৃথিবীতে একমাত্র একটা জোড় সংখ্যাই হচ্ছে মৌলিক। এই জোড় মৌলিক সংখ্যা 2 ছাড়া তুমি অন্য কোনো সংখ্যার পাবা না। কথা কি বুঝছো পুরোপুরি? তাহলে বেসিক্যালি এখানে কি হচ্ছে বলো আমাকে? কত হচ্ছে? 23 এবং 28 তো হচ্ছে না, পর 29 হচ্ছে, এই দুটা। তাহলে 21 থেকে 30-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? এ নিয়ে কোনো কনফিউশন আছে? অতএব মৌলিক সংখ্যার ফার্স্টে কে নাই? এক নাই। কে নাই? মানে এক দিয়ে টেস্ট করার প্রশ্ন আসছে না। এক ব্যতীত যে সকল সংখ্যাকে ভুল বলেছে, স্বাভাবিক সংখ্যাকে কারেক্ট বলেছে, কারণ মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা দিয়ে টেস্ট করতে হয়। কথা কি বুঝো নাই? এক ব্যতীত যে সকল স্বাভাবিক সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে কি করা যায় না? ভাগ করা যায় না, তার নামে কি সংখ্যা? আমি কি বোঝাতে পেরেছি? সো তোমাকে এটা ব্রেনে ক্যাপচার করে নিতে হবে। তাহলে আমরা মৌলিক সংখ্যার জগৎ থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমাদের বইয়ের মধ্যে বেশ কিছু প্রুফ আছে, তবে এখানে আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, দশমিক ভগ্নাংশ নিয়ে কিছু কন্ডিশন আছে। মানে ডেফিনেশনগুলো, ওই যে তোমার দশমিক ভগ্নাংশ কত প্রকার, এগুলো নিয়ে কিছু কনফিউশন আছে। আমি এগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে চ্যাপ্টারের বেশ কিছু প্রুফ আছে, হয়তো একটা ক্লাসে পসিবল না, আমরা আরও ক্লাস অফার করবো, তোমাদেরকে শুধু বলে দিব যে কী কী করতে হবে, ঠিক আছে? সবাই খাতার মধ্যে একটা হেডলাইন দাও। লেখা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আমরা তো প্রকৃত আর অপ্রকৃত চিনে ফেলছি, তাই না? হেডলাইন লেখা দশমিক ভগ্নাংশ কি জিনিস একটু দেখানোর ট্রাই করছে। তোমাদের বোর্ডের মধ্যে কিন্তু 4টা পরীক্ষা 2 মার্কে আসতে পারে। যেমন 3 পৃষ্ঠার মধ্যে বাস্তব সংখ্যার পুরো একটা চার্ট আছে, দেখেছো? তোমাদের বোর্ডের মধ্যে 3 পৃষ্ঠার মধ্যে পুরো বাস্তব সংখ্যা কত প্রকার, এর মধ্যে কিভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে, পুরোটাই ক্লিয়ার করে লেখা আছে। এগুলো পরীক্ষা আসতে পারে। কথা কি বুঝছো না বোঝো না বলো আমাকে? যার হর বড় কিন্তু লব ছোট, তার নাম কি বলো দেখি আমাকে? সাপোজ তোমাকে দেখাচ্ছি, আচ্ছা এটা পড়াচ্ছে তোমাকে, এর আগে তোমাকে প্রকৃত অপ্রকৃত নিয়ে কথা বলে ফেলি। পিটা হচ্ছে আমার লব, কিউটা হচ্ছে কি বলো আমাকে? হর, রাইট? পি লেস দেন যদি কখনো কি হয় বলো আমাকে? কি হয়? এর মানে কি হরটা কি হয়? পিটা হচ্ছে ছোট, হরটা হচ্ছে বড়। এখন বলো যদি হরটা কখনো বড় হয় তার নাম কি ভগ্নাংশ বলো দেখি আমাকে? ফাইন,
এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর পি যদি কখনো গ্রেটার দ্যান কিউ হয়, এর মানে তোমার হচ্ছে লবটা যদি কখনো বড় হয় তার নাম কি? তাহলে এটা হচ্ছে আমাদের স্বাভাবিক ভগ্নাংশের একটা ক্লাসিফিকেশন, এবং এগুলোকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। কি ভগ্নাংশ বলো আমাকে? তাহলে বলো ভগ্নাংশ কত প্রকার বলো আমাকে? 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে কি দশমিক। মনে রাখবা, ঠিক আছে? আমি দশমিক নিয়ে মূলত তোমাকে স্টাডি করাবো। তাহলে বলো ভগ্নাংশ কত প্রকার? কি কি? একটা হচ্ছে সাধারণ। সাধারণ হচ্ছে আবার কত প্রকার? 3 প্রকার বলা হয়। মিশ্রটা আমি অ্যাড করে নেই। মিশ্র মানে তো আমরা জানি, তাই না? মিশ্র মানে যে সমস্ত যে ভাঙায়, মিশ্র ভগ্নাংশ। মনে করো এক সমস্ত হচ্ছে 3 ভাগের 1। এই টাইপের যে কোনো ফ্র্যাকশনকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন, ঠিক আছে? এখন আসলে আমার কাজটা কি? আমার কাজটা তোমাকে দশমিক ভগ্নাংশ নিয়ে কথা বলা। কি নিয়ে কথা বলো বলো আমাকে? তাহলে বলো দেখি দশমিক ভগ্নাংশ কত প্রকার বলো আমাকে? 3 প্রকার। কয় প্রকার? একটা সসীম, একটা আবৃত্ত, একটা হচ্ছে অসীম। তাহলে লিখে রাখো দশমিক ভগ্নাংশ তোমার 3 প্রকার। একটা সসীম, একটা হচ্ছে আবৃত্ত, একটা কি? লিখে রাখো সবাই। ডেসিমেল ফ্র্যাকশন কিংবা হচ্ছে দশমিক ভগ্নাংশ কত প্রকার বলো? রাহা কথা বলে না। কত প্রকার? তোমাকে এটা বুঝতে হবে কোন কোন 3 প্রকার, ঠিক আছে? তাহলে দশমিক ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। একটা সসীম, একটা হচ্ছে কি আবৃত্ত, একটা হচ্ছে কি বলো আমাকে? সসীম কি জানো? দশমিকের পরে যার ঘরটা কাউন্ট করা যায়, যেমন 1.324 বা 1, এটা কাউন্ট করা গেছে নাকি যায় নাই? তাহলে অসীম কোনটা হবে বলো দেখি আমাকে? তাহলে কাউন্ট করা যাবে, যেমন √3 1.7320 পাইছো নাকি? পাও নাই এটা। তাহলে আবৃত্ত কোনটা বলো আমাকে? একই জিনিস বারবার আছে, একই জিনিস, তখন আমরা 0.45 পৌনঃপুনিক দিয়ে রাখি। বুঝছো নাকি বোঝো নাই? আবৃত্ত মানে কি? আবরণ আছে নাকি নাই? আছে। আবরণ মানে কি? ফোঁটা। ফোঁটা মানে কি? পৌনঃপুনিক, যেটাকে ইংলিশে বলা হয় রিকারেন্ট। এখানে ফোঁটা দিচ্ছে নাকি দিয়ে নাই? যার পুনরাবৃত্তি থাকবে তার উপরেই ফোঁটা বসবে। কথা বুঝছো না বোঝো নাই? এগুলো আমরা হায়ার ম্যাথ অসীম ধারার মধ্যে তোমাদের করে দেখিয়েছি, মনে আছে? বাট সেখানে সূত্রের সাহায্যে করেছিলাম। এখানে সূত্রটা মনে রাখবে। এখানে সূত্র ছাড়া একটা শর্টকাট টেকনিক আছে যার মাধ্যমে সলভ করা হয়। এটার নাম কি? কি ভগ্নাংশ বলো আমাকে? আবৃত্ত। বলো না আবৃত্ত। এটার নাম কি? সসীম। এর নাম কি? তাহলে বলো ভগ্নাংশ কত প্রকার? কত প্রকার ভগ্নাংশ? কত প্রকার? কি কি? সাধারণ কত প্রকার? কি কি? তারপর কি? এটা কোনো কনফিউশন আছে? এরপর দশমিক কত প্রকার? কি কি? কোনো কনফিউশন আছে? সেগুলো তার ক্লাসিফিকেশন ছিল। তো এখন তোমার সসীম তো আমরা চিনেছি, অসীমও চিনেছি। তাহলে পৃথিবীতে শুধুমাত্র এক টাইপের সংখ্যাই হচ্ছে অমরুদ সংখ্যা। সেটা কোন টাইপের সংখ্যা বলো দেখি? বলো, বলো না, বলো না। অসীম। এই হচ্ছে খেলা। একটা সংখ্যাই অমূলদ সংখ্যা, যেটা হচ্ছে অসীম দশমিক, আর সব সংখ্যা হচ্ছে মূলদ। বুঝো নাই? সব হচ্ছে মূলদ। তাহলে আমরা একটু নোট করে রাখি, লেখো অসীম দশমিক, অসীম দশমিক ভগ্নাংশ। এই সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা বলো আমাকে? অমূলদ সংখ্যা, রাইট। অসীম দশমিক ভগ্নাংশ এই টাইপের যে সংখ্যা, সেগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে অমূলদ। কথা কি বুঝছো নাকি বোঝো না বলো আমাকে? এবার আবৃত দশমিক ভগ্নাংশ আছে না, এটা আবার 2 প্রকার। এটা তো অসীম শেষ আমার, বুঝছো? অসীম মানে হচ্ছে অমূলদ, সসীম নিয়ে কোনো কথা নাই। আরটা আছে কি ভগ্নাংশ? আবৃত। সেটা আবার কত প্রকার? একটা হচ্ছে সদৃশ, একটা হচ্ছে অসদৃশ। তাহলে সবাই লেখো আবৃত দশমিক যে ভগ্নাংশ আছে সেটা কি কি বলো দেখি আমাকে? কথা বলো না কেন? কোন 2 প্রকার বলো আমাকে? একটা হচ্ছে কি বলো আমাকে? সদৃশ, রাইট। একটা কি? আরটা কি? একটা সদৃশ, আরটা তোমার হচ্ছে অসদৃশ, ঠিক আছে? একটা সদৃশ, আরটা কি বলো আমাকে? অসদৃশ। মাথায় রাখবা, একটা সদৃশ, আরেকটা হচ্ছে কি বলো আমাকে? অসদৃশ, ঠিক আছে?
এখন আমরা বেসিক্যালি এই টাইপটা আমরা এখন পড়বো না, কারণ এখানে সদৃশ এবং অসদৃশের কি আছে বলো আমাকে, যোগ বিয়োগ আছে। এই যোগ বিয়োগ নিয়ে আমরা পরে কথা বলবো, এটা আমাদের আজকের টপিকস না, ঠিক আছে? তাহলে এটা একটা জগৎ আছে, কিন্তু মনে রাখবা বুঝছো, পরীক্ষা আসে দুটা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া থাকে, বলে এদেরকে যোগ করে দাও, বা অসদৃশ থাকতে পারে যোগ করে দিতে বলো তোমাকে, কথা বুঝছো? এগুলো আমরা করবো পরে, এই টপিকসে আমি এখন যাচ্ছি না, কারণ আমার লেকচারটা হচ্ছে এখন প্রুফ নিয়ে। কি নিয়ে বলো আমাকে? আমি তোমাকে ছোটোখাটো দুই একটা প্রুফ করে দিচ্ছি, এরপর ক্লাসটা আজকের জন্য ক্লোজ করে দেবো, আরেকটা ক্লাসে ফিনিশিং করবো, যা আছে সব কিছু আবার ফিনিশিং করে জাস্ট পুরো চ্যাপ্টারটা কভার করে দেবো। এর মধ্যে তোমরা একবার যখন পড়বা, বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে হবে, এগুলো পড়তে গেলে এগুলো একবারই পড়া হয়, কখন আর পড়া হয় না। এই চান্সে পড়তে না পারলে পড়তে পারবা না। তাহলে দেখো হচ্ছে আমরা এই লাইনে আর যাচ্ছি না, যোগ বিয়োগ একটা লাইন আছে, এটা যাচ্ছে না আমরা এখন যাচ্ছি তোমার বেসিক্যালি প্রুফের দিকে। কোন দিকে? আমাদের বইয়ের মধ্যে যদি তোমাকে একটু নাম্বারটা বলি, সবাই একটু লিখো। 4 নম্বর পৃষ্ঠার একটা প্রতিজ্ঞা আছে, 5 নম্বর পৃষ্ঠার উদাহরণ 2 আছে, 4 নং পৃষ্ঠার প্রতিজ্ঞা, 4 নম্বর পৃষ্ঠার একটা প্রতিজ্ঞা আছে, 5 নম্বর পৃষ্ঠার কি আছে বলো আমাকে, উদাহরণ 2 নম্বর আছে। দেখছো নাকি? দেখো নাই? এই যে প্রতিজ্ঞা 4 নম্বর পৃষ্ঠার নিচে প্রতিজ্ঞা আছে। এই টাইপের বেশ কিছু প্রুফ তোমাদের আছে। তা আমি তো তোমাকে অ্যাটলিস্ট সব শিখাতে পারছি না, আজকে জাস্ট এই দুটো প্রুফ নিয়ে কথা বলি। এই টাইপের আরও প্রুফ তোমাদের আছে, বুঝছো আদেল? এই টাইপের আরও প্রুফ কি আছে, বাট আমি তোমাকে সেগুলোতে এই মুহূর্তে যাচ্ছে না আর কি। তাহলে সব একটু দেখো, 4 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা প্রতিজ্ঞা আছে, এবং 5 নম্বর পৃষ্ঠার কি আছে বলো আমাকে, একটা আছে কিনা? রামিসা বুঝো নাই? কি বুঝছো বলো আমাকে? 4 নম্বর পেজে কি আছে কিনা? 5 নম্বর পেজে একটা উদাহরণ আছে। এই টাইপের যে প্রুফগুলো আছে, আরও 3-4টা প্রুফ আমাদের বইয়ের মধ্যে আছে, সেগুলো তোমাকে করতে হবে। তারপর হচ্ছে পৌনঃপুনিকের যোগ বিয়োগ আছে, আবার পৌনঃপুনিককে সাইজ করে সামান্য ভগ্নাংশে কনভার্ট করার নিয়ম আছে, আবার যে কোনো সংখ্যার বর্গমূল বের করার নিয়ম আছে। সাপোজ আজকে তোমাকে বলা হলো বর্গমূল 12 কত, তুমি ইউজিং ক্যালকুলেটর দিয়ে পারো কি পারো না? পারো। ক্যালকুলেটর দিয়ে সবাই পারে, ক্যালকুলেটর ছাড়া বর্গমূল কীভাবে করে তার একটা নিয়ম আছে। এই নিয়মটা একটা দুর্দান্ত নিয়ম মনে রাখবা। বোর্ড পরীক্ষায় সচরাচর সেগুলো আসে না বিদায় আমরা এগুলোকে স্কিপ করি, কিন্তু আমাদের বইয়ের মধ্যে এগুলো আছে। যেহেতু আমরা চ্যাপ্টারের প্রথম থেকে শুরু করেছি, আমরা ফার্স্ট থেকে তোমাদেরকে সব কমপ্লিট করে দিতে চাই। এবার আমাদের 4 নম্বর পৃষ্ঠার মধ্যে যে প্রতিজ্ঞাটা আছে সেটা কি বলছে বলো আমাকে? দেখো না কি বলেছে বলো, কি বলছে? হ্যাঁ, তোমার বলেছে ইউ হ্যাভ টু প্রুফ দ্যাট রুট টু একটি কি সংখ্যা বলো আমাকে। এ দেখো কেমনে প্রুফ করি, কারণ আমাদের বেসিক চলে আসছে, এখন প্রুফ করা অনেকটাই সোজা। আমি শুধু রাফ করে দেবো তোমাকে, তুমি প্রুফ করে নিতে পারবে। কত নম্বর পৃষ্ঠা বলো আমাকে? 4 নম্বর পেজের মধ্যে একটা প্রতিজ্ঞা আছে, খেয়াল করে দিকে। এখন দেখো প্রতিজ্ঞাটা কিভাবে কাজ করে একটু দেখানোর ট্রাই করছে তোমাদেরকে। ওকে ফাভিয়া, ঠিক আছে? এখন দেখো প্রতিজ্ঞাটা কিভাবে কাজ করে। দেখো তোমার ফার্স্ট অফ অল তোমার ব্রেনে কিন্তু এটা রাখতে হবে তোমাকে। ম্যাথমেটিক্সের নিয়মটা কি জানো? তোমাকে ফার্স্টে বলেছে কি বলো আমাকে, রুট টু একটি কি সংখ্যা বলো আমাকে। তোমাকে রুট টু একটি অমূলদ সংখ্যা প্রুফ করতে বলছে। এখন তুমি কি ফার্স্টে বলবা যে মনে করি রুট টু একটি অমূলদ সংখ্যা? এটা কি ফার্স্টে বলা যাবে? ম্যাথমেটিক্সের নিয়ম হচ্ছে ফার্স্টে কোনো একটা সত্য জিনিসকে সত্য প্রুফ করার জন্য ফার্স্টে কোনো একটা মিথ্যাকে সত্য ধরে নিতে হয়। আমি ফার্স্টে বলবো সে ফাহমিদ না, আমাকে প্রমাণ করতে হবে সে ফাহমিদ। আমি যদি ফার্স্টে বলি যে সে ফাহমিদ, তাহলে তার প্রমাণ হচ্ছে না। আমি ফার্স্টে বলবো সে ফাহমিদ না, সে অন্য কিছু, সে মনে করো রাফিদ, বাট সে ফাহমিদ না। পরে তার সম্পর্কে যে তথ্য আমরা জানি, বাবার নাম, মায়ের নাম, সে কোন স্কুলে পড়ছে, তার এলাকা, সব দিক থেকে দেখতেছি কোনোভাবেই আমি যে রাফিদকে ধরেছি, রাফিদকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। তাহলে আমার ধরাটা কি ঠিক ছিল নাকি মিথ্যা ছিল? তাহলে সত্য কোনটা? সে কি? এভাবে চিন্তা করতে হবে তোমাকে। হ্যাঁ, ম্যাথমেটিক্সের নিয়ম হচ্ছে এটা, তোমাকে মিথ্যা ধরে নিয়ে কাজ করতে হবে, লজিক দিয়ে সত্য প্রুফ করতে হবে। যেমন দেখাচ্ছে তোমাকে কিভাবে প্রুফ করবা। আমাকে যদি অমূলদ সংখ্যা প্রুফ করতে বলছে, আমি কি ধরবো বলো আমাকে? আমি কি ধরবো? আমি ধরবো যে মনে করি রুট টু কি সংখ্যা। আমি মনে করি হচ্ছে রুট টু একটি কি সংখ্যা বলো আমাকে। হ্যাঁ, মনে করি রুট টু একটি মূলদ সংখ্যা, এটা ফার্স্ট ধরতে হবে।
আমাকে তো অমূলত বলেই যাবে না, কারণ অমূলত বলে তো প্রমাণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাকে বলতে হবে কি বলো আমাকে, রুট টু কি সংখ্যা বলো আমাকে, একটি মূলত সংখ্যা আমাকে বলতে হবে, রাইট? এটা মাথায় রাখবা, ফাইন। এখন মূলত সংখ্যার শর্ত কি বলো দেখি আমাকে, প্রথমটাই বলো, রুট টু ইকুয়াল কি বলো আমাকে, পি বাই কি। যদি রুট টু মূলত সংখ্যাই হয় তাহলে মাস পিছে পি বাই কিউ করে লেখা যাবে কি যাবে না? কারণ মূলত সংখ্যার শর্ত তো এটাই ছিল নাকি, যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। আমি ধরলাম রুট টু ইকুয়াল পি বাই কিউ, তোমরা বই থেকে পরে ফরম্যাট দেখে নাও, বাট আমার থেকে রাফটা বোঝে নাও। এবার দুপাশে আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কি হবে, টু ইকুয়াল পি স্কোয়ার বাই কি, একটা কিউ কে পাশে নিয়ে আসো, টু কিউ সমান হচ্ছে পি স্কোয়ার বাই কি বলো আমাকে। তাহলে রুট টু যদি মূলত সংখ্যা হয় তাহলে এই লাইনটা তো মাস পি সত্য নাকি, এটা সত্য হলে এটা কি মিথ্যা? যদি এটা সত্য তাহলে এটা কি মিথ্যা? সবই তো সত্য হওয়ার কথা। বাট আমরা দেখতে পাচ্ছি টু কিউ আছে বাম পাশে কি আছে, বাম পক্ষে মনে করো টু কিউ আছে, আর ডান পক্ষে কি আছে বলো আমাকে। এবং তোমরা জানো যে পি আর কিউ কি সংখ্যা বলো আমাকে, পূর্ণ সংখ্যা না? মনে করো পি এর মানটা 3, কিউর মানটা কত, তাহলে বলো এখানে তাহলে টু কিউর মান কত আসবে, 4 দুগুণে 8, ডান পক্ষে কত আসবে, পি স্কয়ার মানে 9 ডিভাইড বাই কত, 4 না? এখন বলো দেখি সে কি পূর্ণ সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা না? সে কি পূর্ণ সংখ্যা না, কারণ সে ভগ্নাংশে চলে আসছে, কি আসছে। তাহলে টু কিউ যদি এটা সত্য হয় তাহলে মাস পে এটার সমান এমন কিছু একটা আসবে। দুর্ভাগ্যের বিষয় আমি এটাকে সত্য ধরে নিও আমি এটার সমান এটা দেখাতে পারি না, কেন জানো, স্পষ্টত মানে ক্লিয়ারেন্স হিসাবে আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে একটা কি সংখ্যা বলো আমাকে, অন্যদিকে তার ডান পক্ষে কি পূর্ণ সংখ্যা, অতএব টু কিউ কখনো পি স্কয়ার বাই কিউ এর সমান হতে পারবে না। যদি এইটা সমান হতে না পারে তাহলে এটা কি সমান হতে পারবে, তাহলে রুট টু কখনো পি বাই কিউ আকারে লিখতে পারবো না। যদি পি বাই কিউ আকারে কাউকে লিখতে নাই পারি তাহলে সে কি সংখ্যা, এ প্রমাণ শেষ। বুঝছে, এটাকে বইয়ের ভাষায় সুন্দর করে দিয়েছে, বইয়ের ভাষায় 5-6 লাইন বাড়তি করেছে, এটা জাস্ট রাফ ছিল। কারণ আমি তো ট্রাই করেছি দেখানোর জন্য, আমি ভুলটাকে সত্য প্রুফ করার জন্য চেষ্টা করেছি, আমি চেষ্টা সফল হইনি, কারণ আমাকে তো লজিক মিলাতে হবে, আমি লজিক মিলাতে পারছি না। যদি পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা হতেই হয় তাহলে এভাবে লেখা যাবে, যেখানে পি আর কিউ কি সংখ্যা বলো আমাকে, ফাইন মান চেঞ্জ করো, পি এর মানটা 1, কিউর মানটা মনে করো 4, রাইট? চেক করো টু কিউ সমান কত, টু কিউ সমান হচ্ছে 4 দুগুণ 8, আর পি স্কয়ার বাই কিউ সমান কত, 1/4। তাহলে এটা কি ভগ্নাংশ, এটা কি পূর্ণ সংখ্যা না? আর ম্যাথমেটিক্সের আরেকটা নিয়ম কি জানো, তোমাকে বলেছে একটু আগে, যে একটা যদি মিথ্যা হয় বাকি সবগুলো যদি সত্য হয় তাও কার পক্ষে যাবে, মিথ্যার পক্ষে যাবে। এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা কি তাল, দুধ খাওয়া যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক এই কাজটা করবা। এই হচ্ছে আমাদের প্রুফের সিস্টেম। এটা আমাদের একটা প্রুফ ছিল। অ্যানাদার প্রুফ দেখো, 5 পৃষ্ঠার উদাহরণ দিই, এটাই লাস্ট প্রুফ আজকের ক্লাসের জন্য। এরপর তোমরা চ্যাপ্টারটি নিয়ে অ্যানালিসিস করো বাসায় গিয়ে, ঠিক আছে? অ্যানালিসিস করে মাস্ট বি কোনো মাল মশলা পাবা, ঠিক আছে? সেগুলোর উপর এই চ্যাপ্টারটা এখনই যে পড়ার সুযোগ আছে পড়তে পারবে না। এই চ্যাপ্টার এইভাবে আমি আর কখনোই পড়াতে পারবো না। এসসি পড়ি, হ্যাঁ, সময়ের চেয়ে বড় কথা হচ্ছে এর চেয়ে ভালো ভালো চ্যাপ্টার পড়ে আছে, সময় তো বের করে যায়, প্রবলেম নাই, ঠিক আছে? এটা আমি রেকর্ডের জন্য করে রাখছি, কথা বুঝছো? যাই একটা কেন তোমার মানে রেকর্ডটা তোমার স্মুথলি করা যেত আরও, যখন আমি একা ক্লাস দিতাম। এখন তোমাদের সামনে ক্লাস দিচ্ছি বলে স্মুথলি করছে না, 50 মিনিটের ক্লাস 30 মিনিট হয় স্মুথলি ক্লাস নিলে। আগে থেকে স্টার্ট করে তৈরি করা থাকবে, শুধু একটা করে বুঝিয়ে যেভাবে তোমার অনলাইনে ক্লাস চলছে সেভাবে করা যেতে চাইলে আর কি, যাই একটা কেন সবই পসিবল। এখন আমাদের হচ্ছে একটা প্রুফ হচ্ছে, লাস্ট প্রুফ দেখে নাও, 5 পৃষ্ঠার উদাহরণ 2 নাম্বার দেখে নাও, 5 পৃষ্ঠার উদাহরণ 2 নাম্বার। আমি জাস্ট রাফ করবো, তোমাকে রাফ করলে তুমি বুঝতে পারবে। 5 পৃষ্ঠার উদাহরণ কত বলো আমাকে, 2 দেখে নাও। এক্সাম্পল হচ্ছে 2 নাম্বার। পাইছো নাকি পাও না বলো আমাকে, পেয়েছো? সহজ করে বলো, সংখ্যা দিয়ে বলো। কোনো 4টি স্বাভাবিক ক্রমিক সংখ্যা বা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আচ্ছা 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলো, একজন বলো। মনে করো 1, 2, আচ্ছা 1 বললো অনেকে ভাবে যে মনে শুধু 1 দিয়ে হবে, মনে করো 5, 6, 7, 4, ঠিক আছে? এটা 4টি কি সংখ্যা বলো আমাকে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ওরা বলেছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে, এখন এই 4টাকে তুমি গুণ করো ক্যালকুলেটর বের করো, এই গুণ করে তার সাথে কত যোগ করবা,
বলছে এক যোগ করলে যেটা হবে সেটা কারো না কারো বর্গ হবে। কত আসছে? এই 840 যোগ হচ্ছে 1 সমান কত? এবার 840কে বর্গমূল করো, দেখো বর্গমূল 841 কত আসছে বলো? 29 আসছে। তাহলে বলো দেখি, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যেটা হয় সেটা কি পূর্ণ বর্গ নাকি না? আজকে যদি কখন অ্যান্সার 6 আসতো তাহলে কি কারো স্কোয়ার লিখতে পারতা? আজকে কিভাবে লিখতে পারতো? 8 কে কারো স্কোয়ার লেখা যায়, বাট 16 কে কারো স্কোয়ার লেখা যায়? তাহলে এটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ সংখ্যা। যেই সংখ্যাকে কারো স্কোয়ার আকারে লেখা যায় সেটা কি সংখ্যা? এটাকে এখন বলো দেখি, ম্যাথমেটিক্সকে আর সংখ্যা দিয়ে প্রুফ করে নাকি এক্স দিয়ে প্রুফ করে? কারণ ম্যাথমেটিক্সের সিস্টেমটা কি, তুমি যদি এই জায়গায় প্রুফ করতে পারো তাহলে এই টাইপের সমস্ত জায়গার জন্য সে পারফেক্ট হবে। এই কারণে তারা ধরেছে, মনে করি চারটি, তোমরা ধরো চারটি সংখ্যা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, যোগ করবা কত? 1। এবার এক্স এর সাথে তুমি যেটা করবা, এক্স প্লাস 3টা গুণ করো, আর এক্স প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স প্লাস 2 কে আলাদা করে রেখে দাও, প্লাস 1 সমান সমান চিহ্ন, এক্স স্কোয়ার প্লাস 3x দাও, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 2x গুণ করে দুটা, প্লাস এক্স প্লাস 2 প্লাস 1 দিয়ে দাও। এরপর এক্স স্কোয়ার প্লাস 3x হবে, ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 হবে, প্লাস 1 থাকবে। আচ্ছা বলো দেখি, আমি স্বাভাবিক কি করলাম, লাস্টের টার্মটাকে আগে নিয়ে আসলাম আর এগুলোকে হচ্ছে আমি এখানে নিয়ে গেলাম, রাইট? সো বলো এটার সমান কিছু একটা লেখা যাবে কি যাবে না? পি ধরলাম, এটার সমান কি ধরবো? পি। আরে পি তো ওই যে সেম না, সেম হওয়ার জন্য তো পি ধরবো আমি। তাহলে পি ইন্টু হচ্ছে পি প্লাস এখানে বাড়তি কত আছে? 2 প্লাস কত বলো আমাকে? 1, রাইট? তাহলে পি স্কয়ার প্লাস 2p প্লাস 1, বলটা কার সূত্র হচ্ছে বলো আমাকে? a প্লাস বি। দেখতে মিলছে না? মেলে নাই? এটা একটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, এটাই প্রুফ। পি কি পিছনে নাকি পির একটা মান ছিল? দাও মানটা বসে দাও, শেষ। অতএব গুণফলের সাথে 1 যোগ করলে সেটা কি হবে বলো আমাকে? একটা পূর্ণবর্গ হবে। এটা হচ্ছে তোমাদের রাফ করে দেখানো হলো আর কি। এটা এই টাইপের প্রুফগুলো কিন্তু আমাদের 2 মার্কে আসা কিন্তু অস্বাভাবিক কোনো কিছু না, এগুলো স্বাভাবিকের সবাইকে দেখতে হবে। এরপর দেখো তোমাদের 4 নম্বর পৃষ্ঠার মধ্যে কিছু শর্ত আছে 1 থেকে 6 পর্যন্ত। মেইন বইয়ের 4 নম্বর পৃষ্ঠা 1 থেকে 9 পর্যন্ত, এগুলো পরীক্ষা এমসিকিউতে আসবে। তুমি একটু পড়লে বুঝবা, মান ধরে ধরে কাজ করবা। কি ধরে ধরে কাজ করবা? মান ধরে ধরে কাজ করলে তোমার জন্য সুবিধা হবে। যেমন a প্লাস বি যে কথা, b প্লাস a সেম কথা। এটা আবার বলবা স্যার এটা সূত্রের মধ্যে পড়ছে কেন? আসলে এগুলোকে বলা হয় মৌলিক বিধি, এগুলো ছাড়া ম্যাথমেটিক্সে কাজ করা যায় না। যোগ কাকে বলে এর সঙ্গে কিন্তু বলাটা অনেকটাই চ্যালেঞ্জিং। যোগের অনেকগুলো শর্ত আছে, যোগ কাকে বলে তুমি বলতে পারবে না এটা, কারণ যোগ এটা কোনো বাংলা শব্দ না। যোগ হচ্ছে একটা অপারেটর যার সাথে অপারেশন করা হয়। এই অপারেশনটা করার জন্য অনেকগুলো রুলস ফলো করা হয়। তোমার বইয়ের মধ্যে যোগ আর গুণ নিয়ে কয়টা বিধি আছে বলো আমাকে? দেখো না, 9টা। কয়টা? তাহলে যে অপারেটরগুলো এই 9টা বিধি মানবে তাদেরকে যোগ বলা হয় না। আমরা সবাই বলি কি জানো, দুটি রাশির সমষ্টিকে যোগ বলে, দুটাকে মিলালে যোগ বলে। এটা তোমার কিছু না, এগুলো তো তোমার মুখের ভাষা, বাংলা ভাষা এগুলো। বাট ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন রয়েছে, ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। সো এটা একটা ছিল তোমার, আমি করে নেই কি মনে আছে তো? পৌনঃপুনিকের সাইজ করে নেই, তার যোগ বিয়োগ তোমারে করাই নেই, মনে আছে? বর্গমূল তোমাকে করানো হয় নাই। ঠিক তোমার মেইন বইয়ে আরও কিছু প্রুফ আছে। মেইন বইয়ের 20 নম্বর পৃষ্ঠার মধ্যে যে নমুনা প্রশ্ন আছে, এই নমুনা প্রশ্নের মধ্যে একটা সৃজনশীল আছে, সেখানেও কিছু প্রুফ আছে। তো মোটামুটিভাবে তোমার আরও একটা ক্লাস আমাদের লাগবে, কি? হ্যাঁ, এটা বোর্ড পরীক্ষায় যে একটা সৃজনশীল আছে, আমার কাছে মনে হচ্ছে যে এই অধ্যায় 1 থেকে এখন পর্যন্ত আনটিল নাও জাস্ট দিনাজপুর বোর্ডে একটা সিকিউ আসছে। আমার সালটা মনে আসছে না, অনেক আগে 18 সালে তো কম্বাইন্ড কোশ্চেন ছিল। ওকে ফাইন, জাস্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের আবার ফিনিশিং লেকচার রয়েছে। আমরা জাস্ট 2টা পর্বে অর্ধেক লেকচার কমপ্লিট করেছি। আল্লাহ হাফেজ।